সংসদ সদস্যদের যে দুইটা বিষয়ের শপথ নেওয়ার কথা ছিল, মেজরিটিতে যারা সরকার গঠন করেছে তারা এই বিষয়টা অবজ্ঞা করছেন। আমি ধারণা করি যে তারা শীঘ্রই তাদের সিদ্ধান্ত পাল্টাবেন এবং জনগণের যে সিদ্ধান্ত হা ভোটের পক্ষে, সেটার পক্ষেই তারা যোগ দিয়ে এই সকল ধরনের যে সংস্কারের যে ওয়াদা জুলাই সনদের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেগুলো কার্যকর হবে। এবং সেটা যদি না হয়, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর নামে আরেকটা আন্দোলন দেশে কিন্তু আসতে বাধ্য যদি আমরা এই জুলাই সনদকে কার্যকর করতে না পারি। ওকে নাসির ভাই, আপনাকে আমি এই বিষয়টাই আমি স্পেসিফিক আপনার কাছে আসব। আপনি যে কথাটা বলছেন ডিপ স্টেট সম্পর্কে, আমি মামুন ভাইয়ের কাছে এই কথাটা নিয়ে একটু আমি জিজ্ঞাসা করি। মামুন ভাই, নাসির ভাই এবং আমি একটা জায়গায় একমত। ডিপ স্টেট বলতে আসলে যেটা বুঝায়, সরকারের মধ্যে অন্য একটা সরকার বিহাইন্ড দ্য কার্টেন, তারা সরকারের প্রচলিত কার্যবিধিকে বাধাগ্রস্ত করে পিছনের থেকে। একটা উদাহরণ, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা করেছিল জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিবে, তাদেরকে ওয়াদা করেছিল তাদের চিকিৎসার সুবিধা দিবে, এবং উনি এই সংক্রান্ত ব্যাপারে কাগজ সিগনেচারও করে দিয়েছে। কিন্তু ওই আর্থিক সাহায্য বা যে কোনো চিকিৎসা সুবিধা তাদেরকে ডেলিভার করা হয় নাই। তাহলে ডক্টর ইউনূস ছিলেন সরকার, কিন্তু তার পিছনে ডিপ স্টেট তার এই আদেশগুলোকে এক্সিকিউট করতে দেয় নাই। যারা দেয় নাই তারা হচ্ছে ডিপ স্টেট। এবং বাংলাদেশে এই মুহূর্তে যদি ডিপ স্টেট বলতে কোনো কিছু থাকে, তাহলে আমি মনে করি জেনারেল ওয়াকার। এ ব্যাপারে আপনার কোনো দ্বিমত আছে কিনা, অ্যাডভোকেট মামুন? আপনি তো সুন্দর মতো ব্যাখ্যা করছেন ভালোই, যেটা নাকি আমরা বলি যে সরকারের ভিতরে আরেকটা সরকার থাকে যারা সমস্ত কিছু কন্ট্রোল করে। আর আমাদের দেশে ডিপ স্টেট হলো দিল্লি নিয়ন্ত্রিত এই যে যারা আছে, বিশেষ করে ওয়াকার, হাসিনার প্রেতাত্মা, এখনো তারাই কন্ট্রোল করতেছে আমি মনে করি। সেখানে বর্তমান সরকার তারেক রহমান সাহেব আসছেন ক্ষমতায়, আমরা দেখি, কারণ ডিপ স্টেট স্টিল দে আর ভেরি অ্যাক্টিভ। আচ্ছা মামুন ভাই, আপনি আমার চেয়েও আরো একটা স্টেপ আগায়া বলছেন, ভালো হয়েছে আলোচনাটা এখানে আসছে। বাংলাদেশে আমি যদি বলি গত ৩ বছরে আসলে ডিপ স্টেট বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে। মুজিবও নিয়ন্ত্রণ করে নাই, জিয়াও নিয়ন্ত্রণ করে নাই, খালেদা জিয়াও নিয়ন্ত্রণ করে নাই, হাসিনাও নিয়ন্ত্রণ করে নাই। ডিপ স্টেট নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল বাই ইন্ডিয়া। বিষয়টা কি আপনি এভাবে বলতেছেন? আমি তো ওইভাবেই বলছি। আমরা প্রত্যেকটা স্টেজে এসে 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 যত দিন গেছে, যেই সরকার গেছে, একটু 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 করে করে সর্বশেষ যেটা চেয়েছিল, যদি এই জুলাই অগাস্ট গণঅভ্যুত্থান উত্তর যদি বিপ্লব না হতো, আর ৩ মাস হলে বোধ হয় এটাকে সিকিম বানায় ফেলতো। এটা একদিনও হয় নাই, ধীরে 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 গেছে। তো দে আর স্টিল অ্যাক্টিভ। ওকে মামুন ভাই, আপনি চমৎকার বলছেন। আমি নাসির ভাইকে এই প্রশ্নটা করব। নাসির ভাই, আপনি আমার আর মামুন ভাইয়ের কথোপকথন আপনি শুনেছেন। আপনি কি মামুন ভাইয়ের আর আমার কেন যেন মনে হয় গত 54 বছর ডিপ স্টেট দ্বারাই বাংলাদেশ চলছে? আমাদের সরকারি আমলা যারা, তারা মূলত দিল্লির নিয়োজিত অথবা দিল্লি কর্তৃক নিয়ন্ত্রিত, তারাই ডিপ স্টেট। আমার আর মামুন ভাইয়ের কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন নাসির ভাই? এটা তো আপনার স্বাধীনতার সময় ইয়েতে যেটা আপনার চুক্তি হয়েছিল প্রথম ভারতের সাথে, যেটা যে চুক্তি সই করার সাথে সাথে তাজউদ্দিন সাহেব অজ্ঞান হয়ে গিয়েছিল, সেটাই তো আসলে প্রেসিডেন্ট সাহেব। এখন ওই পরিস্থিতির থেকেই কিন্তু শুরু হয়েছে আমাদের উপরে শাসনটা। এবং যেটা নিয়ম আদেশ ছিল যে বাংলাদেশের বিয়ে চালাবে, সচিবালয় চালাবে ভারতের থেকে কর্মকর্তারা এসে, যদিও তারা বাস্তবে এসে টিকতে পারে নাই, বাট তারপরের থেকে গ্র্যাজুয়ালি তারা পুরো সিস্টেমটাকে তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এবং যেটার শেষ পর্যায়ে ছিল ডিজিএফআই তে তাদের অফিস, যেটা এখন ওয়েল রিকগনাইজড, যদিও এটা আগে কথোপকথনের মধ্যে ছিল, আলাপের মধ্যে ছিল, বাট এটা এখন মোটামুটি প্রমাণিত সত্য যে সশস্ত্র বাহিনীতেও ব্যাপকভাবে সেটার অনুপ্রবেশ করছে। এটাই ডিপ স্টেটের কার্যকলাপকে সম্পূর্ণ রূপ ধারণ করতে সাহায্য করছে বলে আমি মনে করি। এবং সেটাই কিন্তু এই নির্বাচনের রেজাল্টটা আকস্মিকভাবে
এবং দ্রুত একটা তাদের নিয়ন্ত্রণে নিতে সাহায্য করছে, বিকজ পুলিশ প্রশাসন, আপনার সিভিল অফিসার্স এবং নাসির ভাই আমি ওখানে আসতেছি, নির্বাচন প্রসঙ্গটাই আমি আপনার কাছে আসবো, আমি মামুন ভাইটা শেষ করে। এই মামুন ভাই জি, আমি যেটা বলতে চাচ্ছি, একটা জিনিস খেয়াল করতে হবে যে পাকিস্তানের সাথে আমরা ছিলাম 23 বছর প্লাস, জি তাই তো? এখন আর আমরা কিন্তু এই দুঃশাসনের মধ্যে যদি আমি 7 সাল থেকে ধরি, তাহলে 20 বছর পরে, মানে তারেক রহমান ক্ষমতা গ্রহণ করেছে 20 বছর, তো অলমোস্ট মানে এই দুঃশাসনের মধ্যেই কিন্তু জনগণ কাটিয়েছে এই বাংলাদেশে। এই বিষয়টা কিন্তু এখন সবাই আশা করছিল যে একটা ভালো কিছু হবে। অনেক সাফারিং হয়েছে। আমরা যদি বলি পাকিস্তানের সময় আমরা সাফার করেছি, তারপরে গত 2007 সাল থেকে এই 24 আগস্ট পর্যন্ত একটা সময় ছিল যেটা মানুষের আশা পূরণ হয় না। কোন শাসন ব্যবস্থা, দুর্নীতি, অপশাসন সবকিছু মিলে মানে জনগণের উপরে একটা স্টিম রোলার চলেছে। গণতন্ত্র প্রতিষ্ঠার বারবার চেষ্টা হয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এই বিষয়টা নজর দিতে হবে। ধন্যবাদ। নাসির ভাই, পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে অর্থাৎ আমাদের বাংলাদেশের উপরে তাদের নিয়ন্ত্রণ ছিল 23 বছর। এই 23 বছরে আমরা কি বলতে পারি যে আমাদের ডিপ স্টেটটা ওই 23 বছর ধীরে ধীরে তারা তৈরি করে সফল হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর? অবশ্যই। এটাই যে দেখেন একটা সিম্পল জিনিস, মানে যেটা ভেরি ওয়েল এক্সপ্লেইনড, যে ভাষা আন্দোলন নিয়ে যে আমরা আন্দোলন করেছি, আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাই, আজকে 21 তারিখের কথাই আমি বলছি, যে এটাও তো একটা মানে একটা ফেক জিনিস ছিল। ভারতের কোন স্টেটের ভাষা হিন্দি না, কিন্তু তাদের রাষ্ট্রভাষা হিন্দি। পাকিস্তানের কোন প্রদেশের ভাষাই তো উর্দু না, রাষ্ট্রভাষা উর্দু ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু ব্রিটিশ আমলে পুরো ভারতবর্ষের রাষ্ট্রভাষা ছিল ইংলিশ, বাট ভারতের প্রত্যেকটা স্টেটের তাদের জনগণ তাদের নিজ ভাষায় কথা বলেছে। কিন্তু আমাদেরকে যখন বোঝালো কেউ যে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়, আমরা এটা বিরাট একটা আন্দোলন করে একটা পুরা মানে হইতেই সৃষ্টি করেছিলাম, এবং একটা পর্যায়ে আমরা স্বাধীনতার দিকে গেলাম। বাট এই স্বাধীনতা অর্জনের নামে যেটা হয়েছে, অ্যাকচুয়ালি আমরা পাকিস্তানের কন্ট্রোল থেকে বেরিয়ে আবার ভারতের কন্ট্রোল নিয়ন্ত্রণে চলে গেছি, এবং যেটা 71 সালের পরপরই সম্ভব হয়নি। এটা এই সিস্টেমটাকে কমপ্লিট করেছে হাসিনা, এবং মামুন ভাই যেটা স্পষ্টভাবে বলছেন যে আর হয়তো বছর খানেক সময় পেলে আমরা মানে অ্যাবসলিউটলি একটা লজ্জাজনক একটা রাষ্ট্রীয় মর্যাদার পর্যায়ে পৌঁছে যেতাম, যখন আমাদের উপর দিয়ে করিডোর, ফ্রি করিডোর, ট্রানজিট সব। নাসির ভাই আপনি আমার চেয়ে অনেক স্পিডে চলে যাইতেছেন, আমি আপনার কাছেই আসতেছি, এই কথাটাই একটু বলি। মামুন ভাই বলছে 1 বছর হইলে আমরা ওই দিকেই চলে যাইতাম হইলে। আচ্ছা, আপনার কি মনে হয় না যে এই ফেব্রুয়ারি 12 নির্বাচনে ওই 1 বছর আবার ওই 1 বছর পুরা করার জন্য এখন আমরা আবার ওইখানেই গেলাম, হাসিনা যেখানে রাইখা গেছে আমরা ওইখানেই আবার ঢুকে গেলাম? আপনার কি এটা মনে হয় কিনা? আমার এইখানে যেটা ভয়ঙ্কর দিক যেটা মনে হচ্ছে, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে বলছে, এই কথাগুলোকে যদি আমি হালকা ভাবেও নেই, কিন্তু কথাগুলো তো গুরুত্বপূর্ণ, যে লন্ডনের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দেশের শাসনভার গ্রহণ করছে। এবং আমি মনে করি যেটা হাসিনাকে দিয়ে বা আওয়ামী লীগকে দিয়ে একটা অ্যান্টি ইসলামিক যে পোস্টার বাংলাদেশে সৃষ্টি করে দেশটাকে কন্ট্রোলে নিতে চেয়েছিল, সেটা হয়তো তারা একটা সংশোধন করতে চাচ্ছে, এবং সেটা এখন একটা ইসলামী মোড়কে। এবং সেটা আমরা দেখলাম যে অতীতেও প্রধানমন্ত্রীর অফিসের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, বাট তখন কিন্তু কখনো এটা মিডিয়াতে আসে নাই। বাট এবার আমরা দেখলাম ওইটাকে প্রজেক্ট করা হচ্ছে, শহীদ মিনারে মোনাজাতটাকে প্রজেক্ট করা হচ্ছে। অবশ্যই এটা জামাতে ইসলামের বিরোধী দলের নেতার জন্য এটা লক্ষণীয় বিষয় ছিল, বাট প্রধানমন্ত্রী মোনাজাত করছেন, এটাও ব্যাপকভাবে প্রচারিত। এবং এই যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে সব মিডিয়াতে একই রকম প্রচার, এটাকেই বোঝা যাচ্ছে যে এটাকে একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে, এবং এই ইসলামী ভাবধারার একটা কোটেশনের মধ্যেই কিন্তু আবার ওই হাসিনার ওই শাসনটাই একটা সুগার কোটেড শাসন আবার হয়তো দেশে ফেরত আসার একটা লক্ষণ আমরা দেখছি।
এবং এটাই এই যে হা ভোটকে স্বীকার না করা এবং দুইটা শপথ না নেওয়া এবং কিসের জুলাই বিপ্লব কোনো কথা নাই, এই ধরনের বক্তব্য প্রদান কিন্তু আমাদেরকে চিন্তিত করছে। এবং জনগণ কিন্তু বসে নাই, তারা চোখ কান বন্ধ করে নাই, তাদের চোখ কান খোলা, তারা আবার সজাগ হয়ে গেছে। রাস্তাঘাটে এখন এই যে সব চাঁদাবাজদের ধরতেছে, আইন শৃঙ্খলা বাহিনী না কিছু বললেও কিন্তু পাবলিক এখন এটাকে ফেস করতেছে, জানে যে এটা আইন শৃঙ্খলা বাহিনী কিছু বলবে না, তারা এখন সরকারের দলের হয়তো পক্ষ নিয়ে কাজ করতেছে। সুতরাং জনগণ তাদের নিজের নিরাপত্তা নিশ্চিত করতেছে। এবং যেটা যে অ্যাপ বিরোধী দল থেকে ছাড়া হচ্ছে যে প্রত্যেকে তাদের চাঁদাবাজির রিপোর্ট দিবে, এই জিনিসটা যদি বিরোধী দল তাদের কমিটমেন্ট রাখে, এবং আমি নিশ্চিত ওনারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন। বাংলাদেশের ইতিহাসে এরকম সুশিক্ষিত এবং শক্ত নীতিবান বিরোধী দল বাংলাদেশে আসে নাই কখনো। প্রেসিডেন্ট জিয়ার সময় একটা স্বল্প সময়ের জন্য ছিল, ভেরি এফিশিয়েন্ট, বাট ওনার ইন্তেকালের পরে বাংলাদেশ আমরা খুব দুর্ভাগা দেশ ছিলাম যে সবসময় লুটে পেটে, মানে সরকারি দল বিরোধী দল মিলেই লুটে পেটে দেশ খাইছে। সুতরাং এখন আমরা একটা পরিবর্তন আশা করছি যে বিরোধী দল তারা, আমি মনে করি তারা নিশ্চিত জয় জেনেও তারা বৃহত্তর স্বার্থে এই বিভিন্ন ইলেকশনের নাসির ভাই আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। নাসির ভাই আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। মামুন ভাই আমি আপনার কাছে আসি। আর নাসির ভাই, বাংলাদেশের ইতিহাসের সবথেকে স্ট্রং নাসির ভাই আপনার কথা আমি কি বলবো, ভেরি ওয়েল। জি, যে বিরোধী দল এখন এসেছে সরকারে, নাসির ভাই আপনার কথা আমরা কিন্তু শোনা যায় এখন শোনা যায়? জি এখন শোনা যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে বিরোধী দল এখন সরকারে আছে, এইটা বাংলাদেশের ইতিহাসে স্বল্প সময়ের জন্য প্রেসিডেন্ট জিয়ার সময়ের যে শাসন ব্যবস্থা, ওই সময়ে কোনো ইয়ে ছিল না, বিরোধী দল ছিল না ওইরকম। বাট বর্তমানে আমি মনে করি সব থেকে শক্ত এবং জনগণের নির্বাচিত যাদের উচিত ছিল হয়তো ক্ষমতা নেওয়া, বাট যে কারণেই হোক তারা পরাজয়টা মেনে নিয়ে দেশের স্থিতিশীলতা এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে তারা বিরোধী দল হতে রাজি হয়েছে। তারা প্যারালাল শ্যাডো গভর্নমেন্ট চালু করবে, পরিচালনা করবে এবং সরকারের কার্যক্রমকে নজরদারিতে রাখবে, রাখা শুরু করেছে অলরেডি। এই বিষয়টা আমার কাছে খুব পজিটিভ মনে করতে, এটা চালু নাসির ভাই আমি আপনার মতো অত সহজ হবে না। ওকে ওকে ঠিক আছে, আপনার কাছে আমি ব্যাক করবো। নাসির ভাই, মামুন ভাই আপনাকে একটা কথাটা আমি একটু ঠান্ডা মাথায় বলি। নাসির ভাই একটা কথা বলেছে, আপনি শুনেছেন, কথাটা বলেছে যে সোশ্যাল মিডিয়ায় নাকি বলছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ভারতের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে। আমি সোশ্যাল মিডিয়া যারা কথা বলে, হয় আমি তাদেরকে বলবো তারা ইনক্যাপাবল অথবা ইমপ্র্যাগমেটিক, অথবা তারা বোকার স্বর্গে বাস করে। বাংলাদেশের শাসন ক্ষমতা মূলত নিয়ন্ত্রণে নিয়েছে মোদি, অমিত শাহ এবং জয়শঙ্কর। এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীও নিয়ন্ত্রণ নেয় নাই এবং আমেরিকাও নেয় নাই, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীও নেয় নাই, কিন্তু তাদের নাম দুইটা যোগ করা হয়েছে কেন? ওই যে আমরা বাংলাদেশিরা ফুটবল খেলতে নামি চ্যাম্পিয়ন হওয়ার জন্য না, আমরা ফুটবল খেলতে নামি রানার আপ হওয়ার জন্য, আমরা মাইনা নেই। এখন আমি এই কথাটা কেন বলছি, আপনি জানেন পশ্চিমা বিশ্বে ভণ্ডামি শুরু হয়েছে, এটা ব্যাখ্যা করতে গিয়ে ডেল কার্নেগি একটা কথা বলছিল যে জিনিসটা আমরা লোকজনের চোখের সামনে করে শুরু করি আমাদের আসল চরিত্র না, কারণ আমরা লোকজনের সামনে যেটা করি পর্দার আড়ালে আমরা ওটার ধারে কাছেও যাই না। তারেক রহমান হঠাৎ করে ঘরে বসে নামাজ পড়ে না,
আল্লাহ খোদার নামও নেয় না, তারে যদি কলেমায় তাওহীদ তামজিদ পড়তে বলা হয় সে বলতে পারবে না। আমি বেট করে বলি, সে দোয়া কুনুত জানে না, আত্তাহিয়াতু জানে না। তারেক রহমান সে যদি এখন হঠাৎ কইরা 21শে ফেব্রুয়ারি পালন করতে গিয়া মোনাজাত শুরু কইরা দেয়, যে 2 দিন আগে বলছে সে বাংলাদেশে মৌলবাদ এবং জঙ্গিদের ধ্বনি শুনতে পাচ্ছে, বিষয়টাকে কি এভাবে দেখেন যে এখন হঠাৎ করে তার অফিসে লাইলাহা লাগায় দিচ্ছে? মানে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমার এই ব্যাখ্যাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি বলবো, হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকভাবে ষড়যন্ত্র হচ্ছে আমাদের এখানে, কখনো ধর্ম নিয়ে, কখনো সিকুলারিজম নাম নিয়ে, কখনো সমাজতন্ত্রের নাম নিয়ে। আচ্ছা দেখেন, 72-এ যখন নাকি বিরোধী দল হলো আর শেখ মুজিবকে ক্ষমতা বসাইছিল, তো একটা পাতানো খেলা হলো না? বিরোধী দল ও জেনারেল ওবানের নেতৃত্বে জাসদ হলো, তারা মুক্তিযুদ্ধ ফেরত তরুণ যুবকদের মাথায় বোঝানো হলো সমাজতন্ত্র হবে। তখন তারা সমাজ স্লোগান দিল, ওরা মনে করলো এটা বোধহয় সমাজতান্ত্রিক সরকার করতে বাধ্য করব। আবার কি করলো, মানুষজন বুঝে গেছে যে এখন ভারত বিরোধী সেন্টিমেন্ট, ওরাই কিন্তু ভারত বিরোধী কথা বলা শুরু করলো। কিন্তু পরবর্তীতে জাসদের ছেলেরা বুঝতে পারছে, হ্যাঁ, যে মেজর জলিল এবং সহ তাদের সামনে রেখা যেন ওবানের নেতৃত্বের যে প্ল্যানটা হয়েছে, একদিকে ভারত বিরোধীদের কথা বলাইছে, সমস্ত কথা বলছে, তাদেরকে রাস্তায় নামাইছে, আরেকদিকে রক্ষী বাহিনী দিয়ে ওদেরকে সাফ করে দিছে। ঠিক তেমনি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আবার মারামারি করে মুক্তিযুদ্ধ সাফ করাই দিছে। তো এই যে এইবার আপনারা দেখেন, আমি অনেকবার আগে বলছিলাম যে এরশাদ সাহেব যখন স্ট্যান্ড নিল রাষ্ট্রভাষা মানে রাষ্ট্রধর্ম ইসলাম, তখন আমি একটা পড়ছিলাম, ইন্ডিয়ার একটা পত্রিকা আসলো, তখন ওই যে বেঞ্চ থেকে বলা হলো, না ওই যে বিরোধী দল থেকে বলা হলো যে পার্শ্ববর্তী দেশে তারা রাষ্ট্রধর্ম ইসলাম করছে, তখন বেঞ্চ থেকে সরকারি দল থেকে কংগ্রেসে বলা হলো যে এটা আমাদেরই পরামর্শ করছে। তো কাজে এখন এরশাদ হলো প্ল্যান্টেড এজেন্ট অফ র, তো সে যখন নাকি রাষ্ট্রধর্ম ইসলাম করে, আমাদের এটা বুঝতে হবে উদ্দেশ্য সঠিক না। এখন আমাদের প্রশ্ন হয়েছে যে আমাদের ইসলাম যেই অর্থেই হোক না কেন, আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনোটাই করি না, তবে এর মধ্যে ভালো লোক যেই থাকুক না কেন সকলেই রাজনীতি করার অধিকার আছে, এটা আমি জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে ভারতের বিরুদ্ধে যেইভাবে বলা উচিত ছিল যে যারা এখন যে 11 দল আপনার জামাতের নেতৃত্বে আছে, তারা কিন্তু এই ব্যাপারে তেমন কোনো সক্রিয় হচ্ছে না ভারতের বিরুদ্ধে, ব্যাপারটা কি দাঁড়াইলো? ক্ষমতাটা প্রধান, মন্ত্রিত্ব এমপি তো প্রধান না, রাজনীতিটা প্রধান? তো এইখানে মামুন ভাই, হ্যাঁ, আপনার কথার আমি কথাটাকে অন্যদিকে নিতে চাই না বলে আবার আপনার আমি থামাইছি। সাবজেক্টটা কি এইরকম কিনা যে একদিকে ইসলামিস্টদের খুশি কইরা রাখলো যে আমাদের তারেক রহমান সাহেব মোনাজাত করতেছে, অফিসে লাইলাহা লাগাইয়া দিছে, কিন্তু আদানির পয়সা দেওয়ার জন্য ইকবাল হোসেন টুকুরে জ্বালানি মন্ত্রী বানায়া দিছে। ইকবাল হোসেন টুকুকে হাসিনা হজতে ঢুকাইবে, তার সাজা হয়ে গেছে, এবং হঠাৎ কইরা এই টুকু দেশ থেকে পালায়া গেল। পালায়া কোথায় গেল? ভারতে গেল। প্রথমে গেল সিঙ্গাপুর থেকে আদানির সাথে, রয়্যাল লোকজনের সাথে আলাপ আলোচনা করে বলা হইলো তোমাকে এই শর্তে আবার দেশে ফেরত নেওয়া হবে। কার সাহায্যে? ওয়াকারের সাহায্যে, ডিপ স্টেটের সাহায্যে তোমাকে দেশে নেওয়া হবে। এখন আপনার খেয়াল আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই আদানির পয়সা দিতে চায় নাই, বলছে আদানির পয়সা দিতে গিয়া যে তোমরা 225 টাকার কয়লা 481 টাকায় এই খরচগুলা, আমরা এই ক্যাপাসিটি চার্জ কোনো বিদ্যুৎ আমাদেরকে দেয় না, আমরা দেব না। আপনি কি জানেন ইকবাল হোসেন টুকুকে এই শর্তে জ্বালানি মন্ত্রী বানানো হয়েছে যে সে দায়িত্ব গ্রহণের পর যত বকেয়া পাওনা আছে ভারতের সবগুলো দিয়ে দিবে। তাহলে কি হইলো? একদিকে আমাদেরকে বলা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে বলা হইলো 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে গিয়া মোনাজাত করে আর প্রধানমন্ত্রীর মাথার উপরে লা ইলাহা লাগায়। অন্যদিকে ভারতের যত বকেয়া ছিল ইউনূস সরকারের আমলে দেয় নাই, সবগুলো এখন রিলিজ করে দিবে, এবং ক্ষমতা নেওয়ার সাথে সাথে 173 ট্রাক বাংলাদেশে ঢুকছে। যেই মুহূর্তে আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রীরা কি মন্ত্রী হিসাবে শপথ নিছে, এক্স্যাক্টলি কি আমরা ভণ্ডামি একদিকে চলতে রইবে, যেমন আপনি বলছেন এই মাত্র যে একদিকে
রক্ষী বাহিনী বানাইছে, আর একদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল বানাইয়া বলছে দুই দিক দিয়ে সাফা করো। তাহলে ব্যাপারটা কি? আমারে আর আপনারে মূলা দেখাইতেছে, জামাতে ইসলামীরা মূলা দেখায় কইতেছে যে আল্লাহর নাম তোমরা একলারা নিবে না, আল্লাহর নাম আমরাও নিতেছি, আর একদিকে আমাদের বুকের পিঠের মধ্যে ছুরি বসাই দিতেছে। তাহলে এই ভণ্ডামিটা কি সামাজিক ভাবে দৃশ্যমান নাকি আপনার কাছে অদৃশ্যমান? এখন ব্যাপার হচ্ছে যে এখন তো বিরাজনীতিকরণ হচ্ছে, এখন সবাই সবাই এখন ক্ষমতা প্রেমিক হয়ে গেছে, দেশপ্রেমিক গেছে কি এখন। আর এক আমলাতান্ত্রিক এরকম ভাবে হয়ে গেছে, বেসামরিক আর সামরিক আমলাতন্ত্র তাদের ভিতরে একটা প্যাক্ট হয়ে গেছে। তো যার কারণে হয়েছে যে আপনার মতো লোকরা যেভাবে বলতে পারতেছে, আমি প্যারিস থেকে যেভাবে বলতে পারতেছি, আজকে আমি বাংলাদেশে অনলাইনে আমাদের ফ্রন্ট এন্ডের সাথে অনেক কথা বলে রাগারাগি করছি, তো ওরা ওই সব কথা বলতে পারতেছে না। ওরা এখন মনে করতেছে আবার ভয়ের সংস্কৃতিতে চলে আসছে। এখন ওদের মধ্যেও মনে হচ্ছে যে এই যে নির্বাচনে যে একটা ওই যেটা বলে না সমঝোতার ঘুষ, আমি একটা স্ট্যাটাস দিছিলাম গতকাল, এই সমঝোতার সরকার হয়েছে, সমঝোতার নির্বাচনে মানে না, এখন সমঝোতাটা কি ওই ডিপ স্টেটের সাথে ভারতের, নাকি ডিপ স্টেটের সাথে, না ডিপ স্টেটের সাথে ভারতের, নাকি ডিপ স্টেটের সাথে তারেক রহমানের, কোনটা? এখন ডিপ স্টেট বলেন যেখানে এখন এগুলো এখন যারা ক্ষমতা আছে, তারেক রহমান সাহেব, সে বুঝুক না বুঝুক, তার চারপাশে যারা আছে তারাই ডিসিশন মেকিং এ অনেক বেশি গুরুত্বপূর্ণ পালন করছে। তারা যেহেতু আমি আমার কেন যেন মনে হয় এই একটা জায়গায় আমি আপনি নাসির ভাই আমরা বোধহয় স্ক্যাটার্ড হব। আমার কেন যেন মনে হয় তারেক রহমান ইজ দ্য রেজাল্ট অফ ডিপ স্টেটস কনস্পিরেসি উইথ র। ডিপ স্টেট ওয়াকারের মাধ্যমে তারেক রহমানকে নির্বাচনে অন্যায়ভাবে জিতিয়ে তারে বসাইছে। এই নির্বাচন যে ফেয়ার হয় না এটা নিয়ে আমি কথা বলবো না, ফেয়ার হয় নাই। আমি কেন কথা বলবো না? কারণ আমি আর আপনি গলাবাজি করতে পারবো, কিন্তু এই রেজাল্টটাকে আমরা রিভার্ট করাতে পারবো না। তারেক রহমান কি, তারেক রহমান তাহলে কি প্রোডাক্ট অফ দ্য কনস্পিরেসি অফ ডিপ স্টেট এন্ড র? এক্ষেত্রে কি আমার আর আপনার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন একটা আমি আপনাকে বলি, একটু অ্যাড করি, যখন নাকি আনন্দবাজার পত্রিকা বলল প্রায় 10 দফা মতো হচ্ছে এই চুক্তি করে আসছে, বাংলাদেশে আমরা সবাই বললাম, বিএনপির কোনো মুখপাত্র এই ব্যাপারে কোনো শব্দ করে নাই। তাহলে এটা নিয়ে তো সন্দেহ এখন দেখা যাচ্ছে ওয়ান বাই স্টেপ ওদিকে যাচ্ছে। তাহলে শুধু ক্ষমতার জন্য ক্ষমতা। এখন আরেকটা কথা একটু বলি আপনাকে এই সুযোগে 10 সেকেন্ডের মধ্যে, আমরা মনে করছি যে অক্টোবর মাসে আপনার 81 জন নির্বাচন হলো, সত্তার সাহেব হলো, তার 5 মাস পরে কিন্তু 24শে মার্চে কিন্তু এই এরশাদকে দিয়ে পাগোয়ার টেক ওভার করা হইলো। এখন ওয়াকার সাহেব বোধহয় 4-5 মাস ক্ষমতায় আছে। আমি বোধহয় পরশু একবার বলার চেষ্টা, আজকে আমি বলছিলাম, দেখেন এখন গেম শেষ হয় নাই, 27 জুন 27। তো যাই হোক, এখনো সময় যদি আছে, 5 মাস পরে যদি এরশাদকে নিয়ে আসে, যদি দেশে একটা টর্মাইল সিচুয়েশন করতে পারে, তখন এই তারেক সাহেবও থাকবে না। আর এখন তো অপোজিশন নাই বললেই চলে। এখন তখন যদি মনে করেন পার্লামেন্টের ভিতরে বাইরে, হাসিনা কি করলো, এরশাদের সাথে যেমন পার্লামেন্টও থাকলো আবার রাজপথও থাকছে। এখন যদি জামাত ইসলামের সাথে এরা যদি পার্লামেন্টেও বিরোধী দল থাকে আর রাজপথে যদি ভারতের বিরোধিতা স্ট্রং না করে, তাহলে তো দেশে আর কোনো রাজনীতি থাকলো না। আজকে আমাদের অবস্থা এরকম অবস্থা দাঁড়াইছে, আওয়ামী ভারতীয় বাম যাদের সাথে সকলের ভালো সম্পর্ক, এই জুনায়েদ সাকিরা ছিল, নিরুরা ছিল, সবার সাথে আমার পরিচয় ছিল, কিন্তু আজকে ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে এখানে ডিপ স্টেট আরো ডিপের থেকে কাজ করতে পারবে, ডিপ স্টেট আরো ডিপের থেকে চলে গেল। ওকে, মামুন ভাই আপনি অনেক অভিজ্ঞ মানুষ, বিচারপতি সাত্তারের বিএনপি সরকার এবং তারেক রহমানের সরকার, আপনার কি মনে হয় সাত্তারের সরকারের চেয়ে বর্তমান সরকার শক্তিশালী? আমি তা মনে করি না, ভেরি ভেরি উইক, ভেরি উইক। ওর তো সাত্তার আরো স্ট্রং ছিল, তুলনামূলক চারপাশের লোক তখন স্ট্রং ছিল। ওকে, আমি নাসির ভাই আপনার কাছে যাব। আমি আপনার প্রথম প্রশ্নটাই সেম প্রশ্ন করব, আপনি কি মনে করেন সাত্তার সাহেবের যে সরকার ছিল বিএনপি সরকার, এরশাদ সাহেব টেক ওভার করার আগে, ওই সরকার এবং তারেক রহমানের সরকার আপনি কম্পেয়ার করতে গেলে সাত্তার সাহেবের সরকার শক্তিশালী ছিল না বর্তমান সরকার শক্তিশালী? বর্তমান সরকার সম্পর্কে মানে নিয়োগ দেখে আমরা একটা মতামত দিতে পারি, এবং তাদের অলরেডি সিমটমস যা, এটা মোটেও পজিটিভ কিছু না। সেই তুলনায় অবশ্যই সাত্তার সাহেবের সরকার তাদের যথেষ্ট শক্তিশালী, এবং উনি ব্যক্তিগতভাবেও যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন। ওকে, আপনার কি মনে হয় না যে তারেক রহমানের যে বর্তমান যে সরকার, এটা হইতেছে
conspiracy, result of the conspiracy between raw and deep state of Bangladesh, which lead by General Walker. এই কথাটাকে অলঙ্করণ করে ডানে বায়ে করে আমরা বলতে পারবো, কিন্তু সরাসরি যদি আমরা বলি বাংলাদেশের ডিপ স্টেটের নিয়ন্ত্রণ ওয়াকারের হাতে এবং ভারতের র এবং ডিপ স্টেটের ষড়যন্ত্রের রেজাল্টটা হচ্ছে বিএনপির বিজয়। এই কথাটাকে কি অন্যভাবে ঘুরাইয়া পেঁচাইয়া বলার আর কোনো জায়গা আছে, নাকি আপনি মনে করেন দ্যাটস ইট, দ্যাটস দ্য লাইন? আমার এটা মনে হয় যে এটা ডিপ স্টেটের সাথে একটা কম্প্রোমাইজ বিএনপির, অ্যাবসলিউট কম্প্রোমাইজ, যে কোনো আমি মনে করি এই কন্ডিশনের না নাসির ভাই, আমি নাসির ভাই নাসির ভাই আমি আপনার সাথে দ্বিমত পোষণ করে আপনার এই কথাটা এভাবে বলি। রয়ের সাথে ডিপ স্টেটের যে সমঝোতা হয়েছে, সমঝোতা হওয়ার পরে তারেক রহমান এবং বিএনপির নেতাদের সামনে একটা কাগজ ছুঁড়া বলা হয়েছে যে উড ইউ টেক ইট অর নট, এবং বিএনপি বলছে আমরা নেব। এটা কোনো সমঝোতা না, বিএনপিরে বলা হয়েছে উড ইউ টেক ইট অর লিভ ইট। যেভাবে খালেদা জিয়ার কাছে মঈনুদ্দিন বলছিল যে ম্যাডাম ভারত এইটা চায়, আপনি সরকার গঠন করবেন। বেগম জিয়ার হেডাম ছিল না বলার, তারেক রহমান রে হেডাম থাকলেও আমির খসরু মাহমুদ, আব্দুল আউয়াল মিন্টু, সামাও বায়েদ, সালাউদ্দিন, ইকবাল হোসেন টুকু, এরা তারেক রহমান রে বলছে নাবালক পোলা যেইটা দিছে তুই এইটা লইয়া ল, সরকার আমরা চালামুনে। তারেক রহমান কইছে আলহামদুলিল্লাহ, মুনাজাত করি। কারণ ঘরে বসে মোনাজাত করছে, ওইটা কেউ দেখে নাই, শহীদ মিনারের রহিনে যে মোনাজাত করছে। আমি যদি ভুল হই আমার একটু কারেক্ট করে আপনার মন্তব্যটা আপনি করেন। না ঠিক আছে, মানে না ভাই, আমি আপনার কথাটা শুনতে চাচ্ছি, এটা আমার মতামত। আপনি মনে করেন আমি দর্শক, আমি এটা বলছি। এমন হইতে পারে যেটা আপনার মনের ভিতরে অন্য একটা আছে, আমি ভুল হইতে পারি, আমার একটু কারেক্ট করেন। না আমরা ইলেকশনের নির্বাচনের দিন আমি 12 তারিখের ঘটনাটাকে যদি রিকালেক্ট করি, বাংলাদেশের ইতিহাসে এই ডিজিটাল বাংলাদেশে যেখানে সেকেন্ডের মধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের থেকে তথ্য চলে আসে, সেইখানে আমরা ইলেকশনের রেজাল্টটা যেভাবে দেখলাম, যেভাবে ব্ল্যাক আউট করা হলো, যেভাবে নির্লজ্জভাবে ইলেকশন কমিশন কাজটা করলো, রেজাল্টটা পাবলিশ করলো, এবং ব্যাপকভাবে কমপ্লেন আসা সত্ত্বেও তারা গেজেট পাবলিশ করে দিল, বিষয়টা যাতে এটা আদালতে চলে যায়, মানে পুরো। এবং এই শপথ কার্যক্রমটাও দ্রুততার সাথে হয়েছে। 2008 সালের সরকার শেখ হাসিনা গঠন করার কিন্তু 7 দিন বা 8 দিন পরে শপথটা হয়েছিল। এখানে কিন্তু আমরা দেখলাম অত্যন্ত দ্রুততার সাথে, মানে পরের রাত্রে গেজেট, একদিন পরে শপথ, সবকিছুই। এবং যাই কিছু হচ্ছে, যেটা মানে জুলাই আন্দোলনের যে ইয়েটা ছিল, আকাঙ্ক্ষাটা ছিল জনগণের, সেটার বিপক্ষে কাজটা হচ্ছে। মানে কোনো কিছুই কিন্তু জুলাই আন্দোলনের পক্ষে না, বা ওইটাকে আমাদের পজিটিভ উচ্চ পর্যায়ের তদন্ত। আমি জানি না যে মানে তদন্ত কমিশন যেটা হয়েছে, কমিশন অ্যাক্টের আওতায় যদি হয়ে যায়, সেটার দুর্বলতা গুলো আইডেন্টিফাই করার আগে নতুন করে তদন্ত কমিশন, ওই কমিশন নিয়ে তো কেউ কোনো দ্বিমত পোষণ করে নাই। প্রথমটাতে তো নোট অফ ডিসেন্ট, এই জেনারেল ফজলুর কমিশনের রিপোর্টে তো কেউ ডিসএগ্রি করে নাই। বাট এখন আবার নতুন করে তদন্ত, সেটার ইয়েটা কি হবে, মানে সেটা কি ওই ক্রিমিনাল ইনভেস্টিগেশন যেটা করেছিল আবুল কাহার আকান্দ, ওটাকে সহ হবে? তাহলে কিন্তু সমস্ত আসামিদেরকে ছেড়ে দিতে হবে, জামিন দিতে হবে, যদি নতুন করে মানে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়। নাসির ভাই, আপনার কি গত 18 মাস 19 মাসে আপনি মামুন ভাই, আমরা কি দেখি নাই যে ডিপ স্টেট বিডিআর হত্যাকাণ্ডের যাতে বিচার না হয়, এই জন্য যত প্রকার ষড়যন্ত্র, যত প্রকার ফালতামি, যত প্রকার ল্যাং মারা ডিপ স্টেট এটা করছে, আপনি আর আমি এটা কি দেখি নাই? নাসির ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনছি, নাসির ভাই, স্পষ্ট শুনে আমি শুনতে পাচ্ছি।
আমি শুনতে জি। পাচ্ছি। আমি পুরো বিষয়টা আমি বলছি তো, অলরেডি 3টা তদন্ত হয়ে গেছে। একটা প্রথম কমিশনের ইনভেস্টিগেশন, যেটার মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল। তারপরে আবুল কাহার এখন যেটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন করেছে সেটা, এবং তারপরে জেনারেল ফজলুর রহমানের যেটা কমিশনের, তিনটাই কিন্তু উচ্চ পর্যায়েরই বলতে হবে। এরপরে আর কত উচ্চ পর্যায়ের ইনভেস্টিগেশন হবে এবং সেটা কি কি ইনভেস্টিগেট করবে, আমি এই বিষয়টি কিন্তু সত্যি স্পষ্ট। কথা, ওকে, না না, আমি বুঝলাম। আমি তদন্ত রিপোর্ট নিয়ে আমি কথা বলছি না, ফাইন, যে 3টা তদন্ত হয়েছে ফাইন, এটা তো কিন্তু আমি এই বিচার যে হবে না সেটারই লক্ষণ, আমি সেটা বলতে চাচ্ছি। এই হ্যাঁ, বিচার হ্যাঁ, নিয়ে বলুন। যে এত দাবি, আমি বিডিআর এর ড্রেস এবং বিডিআর এর নাম দিয়ে আমি কি করব? যখন শহীদরা বেশি চিল্লাচিল্লি করছে, আমরা যখন বেশি চিল্লাচিল্লি করছি, একটা কমিশন গঠন করে দিয়ে শহীদ দিবস ডিক্লেয়ার করছে। আমরা শহীদ দিবস খাবো না, পড়বো না, মাথায় দিব, এই কথাটা তো খুব পরিচিত কথা। শহীদদের হত্যার কোনো বিচারের কোনো খবর নাই। এটা ষড়যন্ত্রকারী কারা, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নাই। কিন্তু আমরা শহীদ দিবস পেলাম, এখন আমরা পেলাম বিডিআর এর নাম এবং ইউনিফর্ম। এগুলো দিয়ে শহীদ পরিবার কি করবে? আমার কলিগ যারা 57 জন মারা গেছে, আমি তাদের বিচার, হত্যার বিচার কি পাচ্ছি এই নাম দিয়ে? এটা বোঝার বিষয়। মানে মূল বিষয়টা হচ্ছে যে আসল জিনিসটাকে, আসল ক্রিমিনালদেরকে আড়াল করার জন্য আবার একটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে চলে যাবে দেশ, এবং এটা করতে করতে এমন সময় পার হবে যে মানুষ এটা ভুলে যাবে যে এটার বিচার হয়েছিল। নাসির ভাই, এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে দেয় না, এটা আমার মন্তব্য, আপনার না, মামুন ভাইয়েরও না। বিডিআর হত্যার বিচার বাংলাদেশের ডিপ স্টেট চায় না। এই কথাটা সত্য না এই কথাটা মিথ্যা? 100% সত্য। ওকে, তাইলে ডিপ স্টেট যদি তারেক রহমানকেই ক্ষমতায় বসায়, তাহলে তারেক রহমান বিডিআর হত্যার বিচার করবে এর কোনো কারণ আছে? যারা তারে ক্ষমতায় বসাইছে সে তাদের বিরুদ্ধে বিচার করবে? না না, এই নাম চেঞ্জ করে দিয়ে কি বোঝাতে চাচ্ছে? ইউনিফর্ম ফেরত দিয়ে নাম দিয়ে কি চাচ্ছে? ওই যে মানুষ কি এত বোকা নাকি? শহীদ মিনারে যাইয়া মোনাজাত ধরছে লাইলাহা, মানে আমার মনে হয় মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। ওকে, হাসিনা একটা স্ট্যাটিস্টিক্স দিছে 78% শিক্ষিত বাংলাদেশে, বাট শিক্ষিত কিনা সেটা পরের কথা। মানুষ কিন্তু আগের থেকে অনেক বেশি সচেতন। ওকে, আমি আপনার কাছে ব্যাক করব। মামুন ভাই, খুনি কি কখনো খুনির বিচার করে কিনা? ওয়াকার নিজে একজন অপরাধী, আর চারপাশে কয়েকজন জেনারেল আছে তারা অপরাধী, এর সাথে যোগ হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা ইন্ডাক্ট করছে 21 জন, তারা, এই খুনিরা হচ্ছে ডিপ স্টেটের মেইন যোদ্ধা, তারা তারেক রহমানকে ক্ষমতায় বসাইছে। তাহলে আমি বা জেনারেল নাসির এবং দেশের জনগণ এবং বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গেছে তারা সবাই মিলে যদি তারেক রহমানের কাছে বিচার চাই, ডু ইউ থিংক তারেক রহমান হ্যাজ দ্যাট ক্যাপাসিটি অর রিসোর্সেস টু ব্রিং দ্যাট জাস্টিস? আপনি কি মনে করেন নাকি সে জাস্টিস করতে পারবে, বিচার করতে পারবে? অসম্ভব, অসম্ভব। ব্যাপারটা হচ্ছে, দেখেন, সেই সময় এত সব ঘটনা ঘুরে তার একটা বিচার আইওয়াস করলো, বিডিআর এর নাম চেঞ্জ করে দিল, তারপর ইউনিফর্ম চেঞ্জ করে দিল। এখন যখন নাকি সবাই বুঝে গেছে এটা ডিপ স্টেট কন্ট্রোল বাই দিল্লি, হ্যাঁ, তখন আবার ঠিক আছে আমরা তাড়াতাড়ি এটা করতেছি মানে এইটা 1 নম্বর এজেন্ডা করা। এটা আরেকটা মানে সম্পূর্ণ আইওয়াশ, সেটা করতে পারবেই না, এটা মানুষ বুঝে। যেটা নাকি বলছেন যে হাসান নাসির ভাই, যে মানুষ এত বোকা না। একটা কথা আছে না যে ওল্ড প্যাশন ইজ বেটার দেন নিউ ডক্টর। মানুষ সাফারিং এর মধ্য দিয়ে এত প্রতারণা দেখছে যে এখন আর কোনো নতুন করে প্রতারণা করার সুযোগ নাই। সেখানে আমি একটা কথা অ্যাড করব, যে আজকে আমাদের ভালো করা দেখা যাবে যে আপনি যেটা বললেন প্রথমে, যে তারেক সাহেবের কোনো অপশন ছিল, তুমি অ্যাকসেপ্ট করবা কি করবা না, আচ্ছা আমি করলাম। এই কথা দিয়ে আমার হঠাৎ মনে পড়লো, আব্দুর রহমান ছিল যে একজন ভালো সাংবাদিক, নিউ নেশনে লিখতো এবং অবজারভারে লিখতো, হ্যাঁ, মারা গেছে, উনি একসময় ছাত্র নেতা ছিল বামপন্থী। তো উনি আমাকে একটা কথা বলছিল যে মঈন সাহেব যখন নাকি বুঝলো যে তারা ব্যাক করবে, তো খালেদা জিয়াকে প্রস্তাব করলো, ঠিক আছে যাওয়ার হয়েছে আমরা আপনাকে ফিরে দিই, তবে আমাদের কি হবে? তখন খালেদা জিয়ার একটু, যাই হোক, তার তো ওরকম ম্যাচিউরিটি যেভাবে ছিল তার মতো করে উনি বলছে আইনে যা হয় তাই হবে। হাসিনার কাছে হাসিনা আমরা সব এন্ডোর্স করে দিব। তো সেই যে একটা ভুলটা করছে, হ্যাঁ,
আমি তার জায়গায় হইলে কুশলী হয়ে বলতাম আচ্ছা ঠিক আছে আগে পাওয়ারটা নিয়ে নেই, কেন খালেদা জিয়া তার পলিটিক্যালি অনেক শক্তিশালী ছিল, এখন সেই হিসাবে তারেক জিয়া তো সেরকম পার্টির প্রধান হইলেও পার্টি তো তার কন্ট্রোলে নাই, বুঝতে পারছেন? তো এখন হয়তো আপনি কি মনে করেন তারেক রহমান তার মা যে মিস্টেকটা করছে এই মিস্টেকটাকে কারেক্ট করে? হ্যাঁ আমি ওইটাই মনে করতেছি। এখন তারেক এর অর্থ আপনি আশাবাদী যে তারেক রহমান হয়তো ক্ষমতাটা হাতে পাইছে, ধীরে ধীরে তার ক্ষমতা কনসলিডেট করে ভালো কিছু করবে, আপনি কি এইটা আশাবাদী? না, আমি আশাবাদী সেটা আমি এত তাড়াতাড়ি বলছি না ভাই, আপনি আশাবাদী হইলে দোষের কিছু না, আপনি আশাবাদী হইতেই পারেন, আমি আশাবাদী না। আমি বলছি সে যদি মনে করে যে ওই সময় যে আমার মা যে ভুলটা করছে আমি সেটা ভুল করব না, কিন্তু সেরকম ক্যাপাসিটি যদি তার থাকে, পার্টিটাকে যদি গুছায় যদি করতে পারে, মেবি ইটস টু আর্লি মন্তব্য করা।